তো লিফটের ক্ষেত্রে লিফটের ক্ষেত্রে কি হয় তোমার? যদি তোমার লিফট উপরে উঠে, অর্থাৎ সমবেগে উপরে উঠে, তখন কি তোমাকে একটু ভারী মনে হবে, তাই না? কারণ হচ্ছে তোমার ডাব্লিউ ইকাল টু কি, এম জি প্লাস এ। অর্থাৎ তোমার এই ত্বরণের জন্য তোমাকে নিজেকে ভারী মনে হবে লিফট উপরে উঠলে, ঠিক আছে? আর নিচে নামলে কি হবে? হালকা মনে হবে, কারণ তখন ত্বরণের মান কমে যাবে, ঠিক আছে? এই জন্য লিফট নিচে নামলে কি হয়? হালকা মনে হয়। আচ্ছা, লিফট যদি এমন ভাবে নিচে নামে যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ত্বরণের সমান, তখন কি হয়? তখন তোমার এটা জিরো হয়ে যায়, ডাব্লুর জিরো হয়ে যায়, মানে সম্পূর্ণ ভারহীন মনে হয়। সম্পূর্ণ ভারহীন মনে হয়। আর যদি তোমার এরকম হয় যে লিফট ছিঁড়ে পড়ে গেছে, লিফট কি হয়ে গেছে? লিফট ছিঁড়ে পড়ে গেছে, অর্থাৎ তোমার এই অভিকর্ষ ত্বরণের জির মানটা এইটার চেয়ে, বস্তুর চেয়ে কম হয়ে গেছে, অর্থাৎ এ গ্রেটার দেন জি হয়ে গেছে, তখন কি হবে? তখন হবে হচ্ছে অতি ভারহীনতা। অতি ভারহীনতা। তাহলে সম্পূর্ণ ভারহীন কখন হবে? যখন তোমার ডাব্লিউ ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ ওজন জিরো হয়ে যাবে। যখন অভিকর্ষ ত্বরণের মান বস্তু ত্বরণের সমান হবে, তখন সম্পূর্ণ ভারহীন মনে হবে। আর অতি ভারহীন কখন মনে হবে? যখন বস্তুর ত্বরণ অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হবে, তখন তোমার সম্পূর্ণ অতি ভারহীন মনে হবে। তো এগুলো একটু সম্পর্কগুলো পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলা দেখবা। এখন অবশ্য কাজ ক্ষমতার শক্তি। কাজ ক্ষমতার শক্তি থেকে আমরা আজকে তিনটা চ্যাপ্টার পড়ে ফেলবো। আর কাজ ক্ষমতার শক্তি, মহাকর্ষ বিকর্ষ, আর হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা। দ্রুত পড়বো, যেগুলো প্রবলেম হবে আমরা সেগুলো সলভ করে ফেলবো। আর আমার সাথে সাথে যাতে পড়া তোমাদের হয়ে যায় সেটা তোমরা খেয়াল রাখবা, যে আমি একটা কথা বারবার বলবো, মানে তুমি ওইটা সাথে সাথে মুখস্থ করে ফেলবা এখানেই। তাহলে কাজ ক্ষমতার শক্তি, যাতে তোমাকে বই বেশি খুলতে না হয়। হ্যাঁ, এখানে পড়া কমপ্লিট করে ফেলবা এই 2 ঘন্টার মধ্যে। তাহলে দেখো, ডাব্লিউ আমরা জানি, কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা, তাই না? তাহলে এখানে তোমার জানতে হবে যে কাজের একক কি। কাজের একক হচ্ছে জুল। কি? জুল। একক হচ্ছে জুল। আর তোমার আরেকটা একক কি আছে বলো তো? নিউটন মিটার। নিউটন মিটার। আচ্ছা, তাহলে এটাকে আমরা মাত্রা হিসেবে কি লিখতে পারি? মাত্রাটা কি হবে তাহলে? কাজ এবং শক্তির মাত্রা একক সব কিন্তু একই, তাই না? তো কাজের মাত্রা হবে হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2। আচ্ছা, তারপরে কাজের একটা অভিকর্ষীয় একক আছে। অভিকর্ষীয় একক কি হবে বলো তো? অভিকর্ষীয় একক নিউটন, কি জানি, নিউটন কেজি না? ভাই কেজি কেজি মিটার। মিটার। কেজি মিটার, হ্যাঁ সরি, কেজি মিটার। কেজি মিটার, হ্যাঁ। অভিকর্ষ এককটা কি? কেজি মিটার। আচ্ছা, তো এখান থেকে এটা পড়বা। তারপরে 1 জুল মানে কি? 4 পয়েন্ট, 1 জুল মানে 0.24 ক্যালোরি। আর 1 ক্যালোরি মানে কি? 4.2 জুল, তাই না? তোমাকে যদি প্রশ্ন আসে যে আহ, 4 ক্যালোরিকে 4 ক্যালোরিকে সম্পূর্ণ কাজে রূপান্তর করলে কাজ কত হবে, তাহলে 4 ক্যালোরিকে তুমি সম্পূর্ণ কি করবা? কাজে রূপান্তর করবা। তাহলে কি করবা? 4 × 4.2। তাহলে কত হবে? এখান থেকে মান আসবে একটা 16.8 8 জুল। তাহলে 4 ক্যালোরিকে সম্পূর্ণ কাজে রূপান্তর করে ফেললাম। তারপরে আমরা জানি 1 জুল, এটা কিন্তু হলো এসআই একক। কি একক? এসআই। এখন যদি বলে সিজিএস এ কত হবে? সিজিএস এ কি হবে? 1 জুল মানে 10⁻⁷ আর্গ। 1 জুল মানে কি বলতো? 10⁻⁷ আর্গ। তাহলে এইটা হবে তখন উত্তর, তোমাকে যদি সিজিএস পদ্ধতিতে বলে।
এবং আমরা জানি কাজ এবং শক্তি দুইজনে কিন্তু স্কেলার রাশি, দুজনই স্কেলার রাশি, এদের মান আছে বাট দিক নাই, তাই না? আচ্ছা, তো এটা একটু দেখবা। এরপরে আমাদের জানতে হবে যে আহ কি বলে, কখন ধনাত্মক কাজ হয় কখন ঋণাত্মক কাজ হয়। ধনাত্মক কাজ কখন হয়? ধনাত্মক কাজ ধনাত্মক কাজ কখন হয়? যখন তোমার বলের দ্বারা কাজ হয়। বলের দ্বারা কাজ বলের দ্বারা কাজ কখন হয়? যদি তোমার থিটার মান, থিটার মান কত ডিগ্রি হয়? থিটার মান যদি তোমার 0 ডিগ্রির চেয়ে সমান অথবা বড় হয় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, অর্থাৎ 90-র চেয়ে ছোট হইতে হবে এবং 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান হইতে হবে। কারণ আমরা জানি cos 0 ডিগ্রির মান কত? 1। ঠিক আছে, তো সেই হিসেবে আমাদের 90-র চেয়ে ছোট হইতে হবে, কারণ 90-র মান হলো 0। তাহলে 90 হওয়া যাবে না, 90-র চেয়ে কম হইতে হবে। তাহলে আর যদি 90 হয়ে যায়, 90 হয়ে গেলে কি হবে? শূন্য হবে, কাজটা হয়ে যাবে শূন্য, কারণ cos 90-র মান হচ্ছে শূন্য, এই জন্য কাজও শূন্য হয়ে যাবে। আর বলের বিরুদ্ধে কাজ কখন হবে? বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ কখন বলবো আমরা, বলো তো? যখন তোমার কজের মান, থিটার মান কত হবে বলো? 90-র চেয়ে বড় হবে, অর্থাৎ 90-র চেয়ে 180, 180 সমান বা ছোট। ছোট, তাহলে তখন হবে তোমার বলের বিরুদ্ধে কাজ। এখন কখন কখন শূন্য কাজ হয়? কখন কখন শূন্য কাজ হয়? যখন তুমি একটা ভারী বাক্স নিয়ে তুমি দাঁড়াই আছো, তাহলে তোমার কাজ হইতেছে? হইতেছে না। অথবা তুমি বৃত্তাকার পথে ঘুরতেছো, তখন কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত হয়? শূন্য হয়। তারপরে তুমি একটা ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটতেছো, তখনও কি হয়? কাজটা শূন্য হয়। অর্থাৎ হাতে ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে, তারপর তোমার কি বলে, মহাকর্ষ বল দ্বারা কাজ করলে, বৃত্তাকার পথে ঘুরলে, এবং কোনো কিছু নিয়ে দাঁড়ায় থাকলে, কোনো কিছু নিয়ে দাঁড়ায় থাকলে কি হয়? কাজ শূন্য হয়। অথবা তুমি বসে বসে বই পড়তেছো 10 ঘন্টা, তোমার কোনো কাজ হইতেছে না, কিন্তু কাজের মান শূন্য। তাহলে ধরো তুমি 5 ঘন্টা বই পড়তেছো, তাহলে তোমার কাজের মান কত? শূন্য বলবা, হ্যাঁ? কারণ তোমার আদি সরণ এবং শেষ সরণ একই আছে। এখন তুমি যদি হাইটে হাইটে বই পড়ো, ধরো তুমি এখান থেকে হাইটে হাইটে চলে গেলা চরপাড়া পড়তে পড়তে, আবার তুমি চরপাড়া থেকে বাসায় আসলা, তাহলে তোমার একটু কাজ হতে পারে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আসো হচ্ছে তোমার আহ কোনগুলো তোমার কার্যহীন বল, শূন্য কাজ, এগুলো একটু মুখস্থ করতে হবে এগুলা। এরপরে তোমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, কি দ্বারা? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে এটা কি হবে বলো তো? সূত্রটা W = F × DS, এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আর স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি বলো তো? স্প্রিং বল দ্বারা কৃত কাজ W = ½ K x²। কে মানে কি? কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা স্প্রিং ধ্রুবক। আমরা জানি যে এফ মানে হলো KX, তাহলে কে মানে কি? F/X। তাহলে দেখো, স্প্রিং ধ্রুবকের, এটা হলো স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের একক কি হবে? নিউটন পার মিটার। তাহলে মাত্রা কি হবে? মাত্রাটা হবে হচ্ছে, নিউটন মানে কি? নিউটন মানে হচ্ছে mL/2। আর পার মিটার মানে কি? L/1। তাহলে কি হবে? এটা এটা কাটা চলে গেল, তাহলে m T/2, এটা হলো মাত্রা। তাহলে স্প্রিং ধ্রুবকের মাত্রা হচ্ছে m T/2। এখন এই যে স্প্রিং ধ্রুবকটা আছে, এটা দ্বারা কৃত কাজ কি হবে? এবং তোমার হচ্ছে নির্ভরশীলতা গুলা কি হবে? নির্ভরশীলতা, এটা নির্ভরশীলতা কি কি বলতো?
নির্ভরশীলতা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তিনটা বিষয়, কি কি বিষয় তুমি তো বলো তো। স্প্রিং এর দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন, পদার্থের স্থিতিস্থাপকতা। হ্যাঁ, না, স্থিতিস্থাপক ধর্ম হয়তো। ধর্ম। স্প্রিং এর দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন এবং পদার্থের পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। স্থিতিস্থাপক ধর্ম। হ্যাঁ, তাহলে একটা বস্তু, তাহলে এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা বস্তু যখন নিচে পড়ে, তোমাদের একটা ইয়ে করে দেই, সেটা হচ্ছে, যেহেতু তোমরা টাইম টাইম এক্সাম দিতেছো না, এটা কিন্তু খুবই বাজে একটা কাজ। হ্যাঁ, টাইম মতো এক্সাম দাও না, হয়তো পড়া হইতেছে না, শেষ করতে পারতেছো না। তো তোমাদের হচ্ছে আহ, মনে করো যেই দিন যেইটা থাকবে, তার পরের দিন সকাল 10টার দিকে সে এক্সাম হবে, ঠিক আছে? ধরো আজকে তোমার ফিজিক্সের 7টা চ্যাপ্টার, তো পরের দিন সকাল 10টায়, মানে কালকে সকাল 10টায় আমি লিঙ্ক দিব। তাহলে ওই টাইমের এক্সাম দিতে হবে। এখন তুমি 10টা না দিয়ে যদি বিকাল 5টায় দাও বা ক্লাসের আগে দাও, তাইলে তো লাভ নাই তোমার। কেন পড়া হবে না? এখন এখন তো তোমার সব পড়াই আছে। পড়া থাকার পরেও তোমার পড়া শেষ হয় না কেন? আমি এইটাই বুঝি না। বইয়ে আছেটা কি আর? বইয়ে পড়তে পড়তে আর আছেটা কি? কেন পড়া হইতেছে না ওগুলা? হয়তো তোমার অন্য কোনো কারণ আছে পড়া না হওয়ার। পড়া শেষ হবে না কেন? এমন তো না যে তোমরা এই 5 মাস পড়ো নাই। 5 মাস পড়ার পরে তো তোমাদের অধ্যায়ে তোমার অজানা কিছু থাকার কথা না। তাও আমি কিন্তু রিভিশন দিয়ে দিতেছি ক্লাসের মধ্যে, ক্লাসে রিভিশন দিয়ে দিতেছি। আবার তোমরা পড়তেছো, তাও পড়া শেষ হয় না। পরীক্ষা, আজকের পরীক্ষা দাও কালকে 10টার দিকে, রাত 10টার দিকে। কখন পরীক্ষা দাও না দাও কিছুই হইতেছে না। এভাবে হবে না তো। তাহলে সিলেবাস রুটিন বানায় লাভ কি হলো? যদি তোমরা টাইম টু টাইম এক্সাম না দাও, তাহলে রুটিন বানায় আমার লাভটা কি হলো? আলটিমেটলি তোমরা আগের মতোই করতেছো। তা আগের মতো আমার তো টার্গেট হচ্ছে ডিউ পরীক্ষার আগে তোমার সিলেবাস শেষ করা। জেইউ জেইউ এক্সাম আছে 9 তারিখে। 9 তারিখের আগে তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে। তো তুমি যদি এখন ওই 5টা চ্যাপ্টার শেষ করতে না পারো, আর 7টা চ্যাপ্টার শেষ করতে না পারো, তাহলে কিভাবে হবে? তোমরা ভার্সিটি কোশ্চেন সলভ করতেছো, এই জন্য হইতে পারে যে দেরি হইতেছে। ঠিক আছে, ভার্সিটি কোশ্চেন সলভ করো, ম্যাথ করো, এই জন্য হইতে পারে ম্যাথ বা ফিজিক্স করতেছো, এই জন্য সময় লাগতে পারে। বাট তোমরা টাইম টু টাইম এক্সামটা দাও, এক্সাম দেওয়ার পরে তোমরা কাজটা করো, নিজের কাজটা। ম্যাথ করতে সময় লাগে, এটা আমিও জানি। ম্যাথ করতেছো, এই জন্য হয়তো সময় লাগতেছে। তবে তোমার হচ্ছে ম্যাথের পাশাপাশি এটার দিকেও ফোকাস করো একটু। কারণ তোমার সব দিকে জগা খিচুড়ি বানাইলে হবে না। হ্যাঁ, সব জগা খিচুড়ি হয়ে যাবে পরে। প্ল্যান অনুযায়ী আগাও। নির্দিষ্ট টাইম রাখো 3-4 ঘন্টা যেটার জন্য ম্যাথ করবা। কারণ ফিজিক্সের এখন একটা অধ্যায় পড়তে তোমার তুমি কি এখন তুমি বসে বসে রিডিং পড়বা? রিডিং পড়ার তো সময় নাই। তুমি কি করবা? তুমি কোশ্চেন সলভ করবা। ভার্সিটি, মেডিকেল, ডেন্টাল এগুলোর বিগত বছরের কোশ্চেন সলভ করবা। বিগত 15 থেকে 20 বছর, 10 বছর করলে হবে না, 15 থেকে 20 বছরের কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, তারপরে তুমি আমি যে কোশ্চেনগুলো দেই সেগুলো সলভ করবা। আর সাথে হচ্ছে আমার শিটটা পড়বা। এখন বাসায় বসে রিডিং পড়ার সময় নাই, রিডিং পড়ার সময় চলে গেছে। যত বেশি কোশ্চেন সলভ করবা তত বেশি বুঝতে পারবা কোশ্চেন প্যাটার্ন কি হবে। ঠিক আছে? অথবা এক কাজ করতে পারো, যে বইয়ের বই বা হচ্ছে তোমাদের কোচিং এর বইটা একবার চোখ বলে নিতে পারো, যে কি কি টপিক আছে, কি কি সূত্র আছে। কারণ এটাও তোমাদের একটা জিনিস জানতে হবে, যে কোন কোন সূত্র কোন কোন অধ্যায়ে আছে, কোথায় কোন সূত্র ইউজ করব, এটা তোমাকে আগে একটু ঝালাই করে নিতে হবে, চোখ বলে নিতে হবে। তারপর সে না তুমি কোশ্চেন গুলো সলভ করতে পারবা। কোন অঙ্কে কি লাগবে এটা তুমি না জানলে, সূত্র না জানলে তুমি শুধু শুধু অ্যান্সার দেখে দেখে কোশ্চেন উত্তর করলে তো লাভ নাই। বুঝছো? আচ্ছা, এখন দেখো, বস্তু যদি নিচে পতন হয়, বস্তু নিচে পতনের ক্ষেত্রে, বস্তু নিচে পতনের ক্ষেত্রে, অর্থাৎ যখন নিচে পড়ে একটা বস্তু, তখন কি জি হচ্ছে ধনাত্মক হয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণটা ধনাত্মক হয়, যার কারণে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এস। ঠিক আছে? আর বস্তু যখন উপরে ওঠে, উপরে উঠলে কি হবে? উপরে উঠলে এটা হয়ে যাবে ঋণাত্মক, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? তখন তোমার কি হবে? মাইনাস এম জি এস। আচ্ছা, যখন একটা বস্তু নিচে পড়ে, একটা বস্তু নিচে পড়তেছে, তখন তার কি বেশি হয় বলো তো?
গতিশক্তি বাড়তে থাকে। বস্তু যখন নিচে পড়ে তখন তার গতিশক্তি বৃদ্ধি পায়, তাই না? তো যখন বস্তুটা ভূমি স্পর্শ করবে, কি করবে? ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, পূর্ব মুহূর্তে কি হবে বলতো? গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি। অর্থাৎ তুমি তখন কি ইউজ করবা? এমজিএস। অর্থাৎ তোমাকে যদি তোমার ভর দেওয়া থাকে এবং দেওয়া থাকে উচ্চতা, তো ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি চাইছে, তোমার কি চাইছে? গতিশক্তি। তখন তোমার সূত্র কি হবে? এমজিএস। এই সূত্র দিয়ে করতে হবে। আচ্ছা, ভূমি স্পর্শ করার মুহূর্তে। তারপরে শক্তি। এখন আসলে শক্তি, শক্তির একক মাত্রা কিন্তু সব কাজের মতোই, এটা নিয়ে আমার কোনো আর কথা নাই। তবে আমাদের যে আহ, বৈদ্যুতিক যে হিসাবগুলো আছে সেখানে আমরা কি ব্যবহার করি বলতো? কিলোওয়াট আওয়ার। অর্থাৎ এই কিলোওয়াট আওয়ার কিন্তু একটা শক্তির একক, বৈদ্যুতিক শক্তি, এটাকে ক্ষমতা বলা যাবে না। তো 1 কিলোওয়াট আওয়ার কত? 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে 3.6 × 10⁶ জুল, তাই না? এইটা বুঝতে পারছো? তো শক্তির গুলো রূপ আছে অনেকগুলা, তাই না? শক্তির রূপ কয়টা আছে মোট? 9টার মতো বা 10টার মতো রূপ আছে। তো এগুলো একটু পড়বা, কি কি আছে? শব্দ শক্তি, তারপর হলো সোলার শক্তি, তারপরে হচ্ছে চুম্বকীয় শক্তি, রাসায়নিক শক্তি, তারপর হচ্ছে যান্ত্রিক শক্তি, তারপর বিদ্যুৎ শক্তি, তারপরে কি নিউক্লিয়ার শক্তি মানে পারমাণবিক শক্তি, তারপর আলোক শক্তি, আর হচ্ছে তোমার তাপ শক্তি। এই শক্তিগুলো আছে। এখন তোমাকে কিন্তু ভালো মতো জানতে হবে কখন কোন শক্তি কিসে রূপান্তরিত হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আমি লিখে দিচ্ছি। সেটা কি কি বলেছিলাম বলো তো? যে ফটো ইলেকট্রিক কোষে, ফটো ইলেকট্রিক কোষে কি হয় বলো তো? ফটো ইলেকট্রিক কোষে আলোক শক্তি কিসে পরিণত হয়? বিদ্যুৎ শক্তিতে। আলোক হয়ে যায় কিসে বলো তো? বিদ্যুৎ শক্তিতে। তারপরে ফটোগ্রাফিক ফিল্মে, ফটোগ্রাফিক ফিল্মে কি হয় বলো তো? আলোক শক্তি হয়ে যায় রাসায়নিক শক্তি, আলোক শক্তি হয়ে যায় রাসায়নিক শক্তি। বুঝতে পারছো? তারপরে এই কয়লা যদি পড়াই, আমরা কি পড়াই? কয়লা। কয়লা পড়ালে কি হয় বলো তো? রাসায়নিক শক্তি হয়ে যায় তোমার তাপ শক্তি। কয়লা পড়ালে কি হয়? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তারপরে এছাড়া তোমার টারবাইন ঘুরিয়ে কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেইখানে তোমার আহ, যান্ত্রিক শক্তি হয় বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। তারপরে এই যে আমাদের ওয়াশিং মেশিন আছে না, ওয়াশিং মেশিনে কি করা হয় তোমার? ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয় শব্দোত্তর তরঙ্গ, শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। এই ওয়াশিং মেশিনে এই তরঙ্গ ব্যবহার করে কি করা হয়? বস্ত্রাদির ময়লা পরিষ্কার করা হয়। বুঝতে পারছো? তো এই শব্দোত্তর তরঙ্গ কোন কোন কাজে ব্যবহার করা হয়? ওষুধ কারখানায় জীবাণু ধ্বংস করতে, কর্পূরকে পানিতে দ্রবীভূত করতে, এবং বস্ত্রাদির ময়লা পরিবর্তন করতে বা পরিষ্কার করতে। তখন আমাদের শব্দ শক্তিটা কিসে রূপান্তর হয়? যান্ত্রিক শক্তিতে। তাহলে এই কাজগুলো আমাদের পড়তে হবে যে কোথায় কি হয়। তারপর আমাদের, হ্যাঁ, পারমাণবিক রিয়েক্টরে বা পারমাণবিক বিক্রিয়া কেন্দ্রে কি হয় বলতো? আমাদের রাসায়নিক কি বলে এটার নাম, পারমাণবিক শক্তিটা পরিণত হয় তাপ শক্তিতে, নিউক্লিয়ার রিয়েক্টরে। অর্থাৎ যেখানে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো ঘটে, অর্থাৎ যেখানে তোমার কি হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, বোমা তৈরি করা হয়। তো সেইখানে তোমার কি করা হয়? তোমার পারমাণবিক শক্তিটা রূপান্তরিত হয় তাপ শক্তিতে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপরে আমাদের যে আহ সাধারণ শক্তির, অর্থাৎ যান্ত্রিক শক্তি দুইটা রূপ আছে, তাই না? একটা গতি শক্তি, একটা বিভব শক্তি। তো গতি শক্তি মানে কি? আমরা অলরেডি জানি যে ইকে ইকুয়াল টু হাফ mv²। আর এটা হলো ইপি ইকুয়াল টু mgs। তাহলে এখান থেকে আমরা পাই যে ইকে ইকুয়াল টু কি? p²/2m।
অর্থাৎ আমাদের যে ভরবেগের সাথে সম্পর্কটা এটা কি, ভরবেগের সাথে সম্পর্কটা হচ্ছে বর্গের সমানুপাতিক। অর্থাৎ তোমার যদি ভরবেগ 2 গুণ বাড়ে, তাহলে গতিশক্তি কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে, তাই না? তাহলে এটা হলো ভরবেগের সাথে সম্পর্ক। পি হচ্ছে ভরবেগ। তাহলে যদি প্রশ্ন করা হয় যে গতিশক্তি 9 গুণ বাড়াতে, 9 গুণ বাড়াতে ভরবেগ কত গুণ করতে হবে, তখন আমরা কি? 81 গুণ। হ্যাঁ, 81 গুণ। 81 গুণ হবে। হুম। কি, ভরবেগ তুমি 9 গুণ করবা, 9 = p², তাহলে p = কি? 3। 3 গুণ করতে হবে। মাথাটা একটু ভালো মতো খাটা, ঠিক আছে? আন্দাজে মুখস্থ করে লাভ নেই। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এইগুলো বুঝছো তো না? তাহলে আমাদের এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে, যে ভরবেগ তুমি যদি 100% বাড়াও, তাহলে গতিশক্তি কত গুণ বাড়বে? 300%। এগুলো তোমরা জানো। তো 100% বাড়লে, 100% বাড়লে কত পার্সেন্ট বাড়বে? 300%। তাহলে গতিশক্তি যদি তুমি তুমি সরি, ভরবেগ যদি 100% বাড়াও, গতিশক্তি বাড়বে 300%। আর যদি ভরবেগ তুমি যদি 50% বাড়াও, তাহলে গতিশক্তি বাড়বে 125%। এই দুইটাই মনে রাখবা, ঠিক আছে? এই দুইটা থেকে আসবে যদি আসে। আচ্ছা, তারপরে তোমার এই যে ভরবেগের সাথে দেখো এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হচ্ছে বর্গের সমানুপাতিক, তাই না? বর্গের সমানুপাতিক। তাহলে লেখচিত্রটা কি হবে? লেখচিত্রটা হবে পরাবৃত্ত। লেখচিত্রটা হবে কি? পরাবৃত্ত। পরাবৃত্ত হবে লেখচিত্রটা। তাহলে আমরা এখান থেকে পাইলাম হলো তোমার লেখচিত্রটা। এখন এই যে বিভব শক্তিটা, এটা কিন্তু তোমার 3 প্রকারের আছে। একটা হলো অভিকর্ষীয় বিভব শক্তি, একটা হলো তড়িৎ বিভব শক্তি, আর একটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি, তাই না? কি কি আছে বলো তো? অভিকর্ষীয়, স্প্রিং, আর হচ্ছে তড়িৎ বিভব শক্তি। এই কয়টা তোমার কি আছে? বিভব শক্তি আছে। তো এগুলো একটু দেখবা, কি কি আছে এগুলো একটু ডিটেলস দেখবা। এরপরে দেখো ক্ষমতা। ক্ষমতা পি ইকুয়াল টু কি? ডাব্লিউ/টি, অর্থাৎ কাজের হারের সমানুপাতিক, তাই না? অর্থাৎ কাজের হারকে বলা হয় ক্ষমতা, বা শক্তির হারকে বলা হয় ক্ষমতা। তাহলে আমরা এটা বলতে পারি না যে ডাব্লিউ = কি, এফ এস লেখা যায় না, F/s/T? তাহলে S/T মানে কি? ভি লেখা যায় না, কারণ V = ST। তাহলে সরি, S = VT। S = কি? VT। তাহলে V = কি? S/T। তাহলে আমরা বলতে পারি না যে FV, বলতে পারি কিনা? পারি। আচ্ছা, তাহলে এফ মানে কি? MA অথবা MG, তাই না? তাহলে আমরা বলতে পারি না MGV। তাহলে এগুলো দিয়ে কিন্তু অঙ্ক আসে, বিশেষভাবে এই যে এটা দিয়ে আসে, এটা দিয়ে আসে, অঙ্ক আসে, ম্যাথ আসে। হ্যাঁ, এই সূত্রটা দিয়ে। তাহলে বলো তো ক্ষমতাটা কি? ক্ষমতাও কিন্তু একটা স্কেলার রাশি, এটাও একটা স্কেলার রাশি। এখন এককটা কি হবে বলো তো? এককটা হবে হচ্ছে তোমার ইয়া ওয়াট হবে। কি হবে? ওয়াট, মানে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড। এটাকে আমরা কি বলি বলো তো? ওয়াট বলি, তাই না? ওয়াট বলি। তারপরে এদের মাত্রাটা কি হবে তাহলে বলো তো? ml² T−3, এটা। এখন আমাদের 1 কিলোওয়াট, 1 মেগাওয়াট এসব আসতে পারে। যেমন 1 কিলোওয়াট মানে কি? 1000 ওয়াট, তাই না? 1000 ওয়াট। আর 1 মেগাওয়াট মানে কি? মেগা মানে তোমার 10⁶ওয়াট। বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো তোমার 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? 746 ওয়াট। এটাও তোমাদের আসতে পারে। আচ্ছা, তারপরে এগুলো আমাদের মনে রাখবো। তাহলে তাহলে দেখো এই ইয়া 1000 ওয়াটে
যদি হচ্ছে 1 কিলোওয়াট হয়, তাহলে 1 HP মানে কি? 1 HP মানে কি? এত ওয়াট। তাহলে 1 কিলোওয়াট মানে কি? 1.34 HP। আমরা তোমার এটাকে তোমার কি করব, এই 1000কে 746 দ্বারা ভাগ করব, তাহলে কত আসে? 1.34 HP, হর্স পাওয়ার। তাহলে 1 কিলোওয়াট মানে হচ্ছে 1.34 হর্স পাওয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এটা আমাদের এখান থেকে লাগতে পারে। এরপরে দেখো, আমাদের এখান থেকে আরেকটা কি সূত্র আমরা প্রতিপাদন করতে পারি। এই সূত্র দিয়ে অঙ্ক আসে দেখা যায়, সেটা হচ্ছে কি, এই যে P=W মানে কি বলতো? mgh। তাহলে mgh/t, এটা দিয়েও কিন্তু অঙ্ক আসতে দেখা যায়। এটা দিয়ে একটা অঙ্ক আসছে, আমি করাই দিব নি, সমস্যা নাই। এরপরে দেখো কর্মদক্ষতা। এরপরে কি? কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা মানে কি? কর্মদক্ষতা ইটা মানে হচ্ছে তোমার 1 মাইনাস, এই কি বলে এটার উপরে কি থাকবে বলো তো? এই কর্মদক্ষতা ইটা ইকাল টু কি? কৃতকাজ ভাই। হ্যাঁ, E1 E2/E1, এটা না? হ্যাঁ, এটাই তো হওয়ার হুম। কথা, ইন্টু 100%। আচ্ছা, তারপরে ক্ষমতার আগে আর একটা সূত্র কি পড়বা, যে টর্ক ইন্টু কৌণিক বেগ। তাহলে টর্ক ইন্টু কৌণিক বেগ, এটা দিয়ে আমরা ক্ষমতাকে প্রকাশ করতে পারি। তারপরে তোমাদের এই সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল, তোমাদের বইয়ের মধ্যে একটা সুন্দর করে ছক দেওয়া আছে। হ্যাঁ, এই ছকটা সুন্দর মতো পড়বা। এটা বইয়ে দেওয়া আছে, অথবা তোমাদের কোচিং এর বইয়ে দেওয়া আছে। তো আমি একটু জাস্ট সংক্ষেপে বলে দেই। সেটা হচ্ছে, সংরক্ষণশীল বল মানে কি? কৃতকোষটাকে তুমি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে পারবা। অর্থাৎ আদি কাজ এবং শেষ কাজ, এটাকে তুমি পুনরায় পুনরুদ্ধার করতে পারবা। অর্থাৎ শক্তির যে সূত্রটা আছে, নিত্যতার সূত্র, এটা মেনে চলবে। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কি করবে? মেনে চলবে। আর এটা উল্টাটা হবে, অর্থাৎ নিত্যতার সূত্র মেনে চলবে না, কাজটাকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার আহ, ইয়াগুলা কি হবে, উদাহরণগুলো কি কি হবে সংরক্ষণশীল বলের? যেমন তোমার অভিকর্ষীয় বল, অভিকর্ষীয় বল, তারপরে তোমার মহাকর্ষীয় বল, তড়িৎ বল, চুম্বক বল, তারপরে তোমার আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল, এগুলো। আর অসংরক্ষণশীল বল কোনগুলো? এগুলো কোনগুলো বলো তো? যেমন সান্দ্র বল, ঘর্ষণ বল, এগুলোকে তুমি পুনরুদ্ধার করতে পারবা? পারবা না। অর্থাৎ যেখানে তোমার শক্তির অপচয় হয়, সেটাই হচ্ছে অসংরক্ষণশীল বল। সান্দ্র বল, তারপর তোমার ঘর্ষণ বল, আর কিছু বলের নাম বলো দেখি, কি আছে যেগুলোতে শক্তির অপচয় হয়? পৃষ্ঠ টান, তল টান। পৃষ্ঠ টান, তল টান, এগুলো সবই হচ্ছে তোমার অসংরক্ষণশীল বল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, এই দুইটার পার্থক্য পড়তে হবে, কারণ এখান থেকে আসবে নিচের কোনটি সঠিক, কোনটি সঠিক নয়, এরকম প্রশ্ন আসে। তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু তিনটাই মনে রাখতে হবে এখান থেকে। আচ্ছা, তারপরে এটা তো পড়বাই, সাথে তুমি কি পড়বা বলো তো? চতুর্থ অধ্যায়ে একটা জিনিস আছে না, সেটা কি? তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটার একটা পার্থক্য তোমাদের পড়তে বলছিলাম। এই পার্থক্যটা অনেক সুন্দর মতো পড়বা। তার মধ্যে পড়বা হচ্ছে এদের উদাহরণগুলা। উদাহরণগুলো কি? স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণগুলো কি? যেমন দুইটা মার্বেলের মধ্যে সংঘর্ষ, ধাতব বলের মধ্যে সংঘর্ষ, তারপর ইস্পাত বা কাচের বলের মধ্যে সংঘর্ষ, এগুলো হচ্ছে স্থিতিস্থাপক। অর্থাৎ খুব কম উদাহরণগুলো, কিন্তু খুব কম এগুলা। বাট অস্থিতিস্থাপক সংঘর্ষ কোনটা?
পরিবেশের যে সাধারণ যে ঘটনাগুলো আছে সবই কিন্তু অস্থিতিস্থাপক। বুঝতে পারছো? অর্থাৎ যেখানে তোমার ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষে তোমার এটা সংরক্ষিত থাকে না, ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে না। তাহলে এই পার্থক্যগুলো পড়বে, এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসতে দেখা গেছে বিগত বছরে ডেন্টালে। তো এগুলো একটা দেখবা, স্টার্ট দিয়ে রাখবা ভালো মতো। এখন দেখো তোমাদের এখান থেকে অবজেক্টিভের যে তোমার যে ম্যাথ গুলো আসে সেগুলো কি আসতে পারে, যে বলবে যে 40 মিটার উঁচু থেকে একটি বস্তু নিচে পড়ে গেছে, তো কোন উচ্চতায় গতিশক্তি বৃহৎ শক্তির দ্বিগুণ হবে, এরকম প্রশ্ন আসে। এখন যদি বলে যে গতিশক্তি বৃহৎ শক্তির দ্বিগুণ হবে এই কথা যদি বলে, তাহলে তোমরা কি করবা বলো তো? 40 বাই, দ্বিগুণ বলছে তাই না, 2+1, তাহলে কত হয় 40/3, তাহলে 13.33 মিটার। আর যদি বলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, কি বলে? বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তখন তোমরা কি করবা বলো তো? তোমাদের আর কিছু করতে হবে না। তোমরা এই যে তুমি এটা বের করছো না, এটা বের করছো না, 40 থেকে মাইনাস করে দিবা, তাহলে কত হয়? 26.7 তাহলে এই প্রশ্ন কিন্তু দুইটা, একটা হলো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, আর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে কোথায়, এটা একটু ভালো মতো বুঝো। আচ্ছা, তারপর দেখো, যদি তুমি দেখো এই যে ইকে ইকুয়াল টু কি বলতো, হাফ mv স্কয়ার। এখন তুমি ভর ভর দ্বিগুণ করছো, আবার বেগও দ্বিগুণ করছো, তাহলে কি হবে আলটিমেটলি বলো তো? হাফ এম এর মান 2 আর ভি এর মানও 2, দ্বিগুণ করছো, তাহলে 2 × 4, তাহলে কত হয় 8 গুণ, তাহলে গতিশক্তি কত গুণ হবে? 8 গুণ। তাহলে তুমি যদি গতিশক্তি কত গুণ পাবা যদি তুমি ভর এবং বেগ দুইটাই 2 গুণ করো, তাহলে তুমি পাবো 8 গুণ। মনে থাকবে, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটাকে ধরা যাবে না। এখন বলবো এটা তো 2 দিয়ে কাটা চলে যাবে, তাহলে 4 গুণ হবে, এরকম না বিষয়টা। এটা কনস্ট্যান্ট, এটা বাদ দাও, এটা বাদ দিয়ে এটা হিসাব করবা, শুধু এটা হিসাব করতে হবে। তাহলে যদি তোমার ভর ও বেগ দুইটাই দ্বিগুণ করে হয়, তাহলে এটা আমাদের উত্তর হবে। তাহলে যে কোনো সময় তোমরা এরকম প্রশ্ন পাইতে পারো। এরপরে ধরো তোমার এরকম প্রশ্ন আসলো যে তোমার ভর দেওয়া আছে, এম এর মান দেওয়া, তুমি আগে প্রশ্নের দেখবা যে কি কি দেওয়া আছে, তারপর তুমি সূত্রটা ফালাবা। তো এম এর মান দেওয়া আছে তোমার 250 কেজি, তো বেগের মান দেওয়া আছে হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড। তো ক্ষমতা কত, ক্ষমতা চাইছে, তাহলে কি হবে? P = mgv, এই সূত্র দিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে কি এম এর মান তোমার 250 কেজি, জির মান তুমি 9.8 জানো, আর ভির মান কত? 0.1। তাহলে এইখান থেকে আমরা হিসাব করে কত পাবো? 245 ওয়াট। বুঝতে পারছো? তারপরে ভূমি স্পর্শ করবে, কি করবে? ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমি কি বলছিলাম? গতিশক্তি ইকুয়াল টু কি হবে? ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি হয়ে যাবে। তো এরকম অঙ্ক যদি আসে যে তোমার ভর দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এইচ এর মান দেওয়া আছে, ভর দেওয়া আছে, তখন তুমি তোমাকে প্রশ্ন করবে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে তোমার গতিশক্তি কত হবে।
তাহলে তুমি এই সূত্র খাটাবা তখন, মনে থাকবে। তারপরে তোমাদের এই অঙ্কটা তোমার তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সেটা কি বলো তো? যেমন ধরো তোমার 2 কেজি ভরের একটি বস্তু নিয়ে আনুভূমিক রাস্তায় আনুভূমিক রাস্তায় 5 মিটার হাঁটলে 5 মিটার হাঁটলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? তো কত হবে? শূন্য। হ্যাঁ, এটা শূন্য হবে। এটার মান কত হবে? শূন্য। কারণ হচ্ছে এখানে কি বলা আছে বলো তো? আনুভূমিক বলা আছে। তো আনুভূমিক ভাবে চললে তোমার এখানে কোনো অভিকর্ষ বল ক্রিয়া করবে? করবে না। অর্থাৎ থিটার মান হবে তোমার, তো কৃত কাজের মান তো আনুভূমিক ভাবে যখন চলবে, আরে কি হলো, হ্যাঁ, তখন কি হবে? W = 0 হবে আনুভূমিক ভাবে চললে। তারপরে দেখো, একটা ব্যক্তির ভর দেওয়া আছে 20 কেজি। ভর কত দেওয়া আছে? 20 কেজি দেওয়া আছে। তো সেই ব্যক্তিটা 25 সেন্টিমিটার উঁচু, মোট 20টা সিঁড়ি কত সেকেন্ডে উঠছে? 10 সেকেন্ডে। তাহলে তার কাজের পরিমাণ কত? কাজ কত হবে তাহলে? পারবা এটা? ভর দেওয়া আছে একজন পারবো পারবো। 20 কেজি, আর হচ্ছে তিনি 25 সেন্টিমিটার উঁচু, মোট 20টা সিঁড়ি 10 সেকেন্ডে ধরে উঠতেছে। তাহলে তার কাজের পরিমাণটা কত? 980 কি? নয়শো ভাই আশি জন 193 × 5। হ্যাঁ, 980। তাড়াতাড়ি। এ কিভাবে করছে বলো তো? এম এর মান দেওয়া আছে। এমজি। হ্যাঁ, এম এর মান 20 দেওয়া আছে, আর হচ্ছে জির মান দেওয়া আছে 9.8, তুমি জানো। আর এইচ এর মান হচ্ছে তোমার 25 × 20/100। কেন 100 দ্বারা ভাগ করলাম? কারণ হচ্ছে তোমার সেন্টিমিটার দেওয়া আছে, তাই না? সেন্টিমিটার নিলে হবে, এটাকে নিতে হবে মিটারে। এই জন্য এখানে দেখো, গুণ করলে কত হয়? 20 দ্বারা এখানে কাটলে কত হয়? 5 হয়। 5 দ্বারা এখানে কাটলে 4 হয়। তো 4 গুণ 25 কত? 100। 100 গুণ 9.8 কত? 980 জুল। তাহলে একটু খেয়াল করো তো, যদি এখানে কাজ না বলে ক্ষমতা বলতো, ক্ষমতা বললে কি করতে বলো তো? তুমি সময় দ্বারা 10 ভাগ। দ্বারা ভাগ। এখানে কিন্তু আমাদের সময়টা লাগে নাই, খেয়াল করো। তাহলে কখন কোনটা নিতে হবে আমাকে বুঝতে হবে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে তোমাকে এরকম দেওয়া থাকতে পারে, তোমার বলের মান দিয়ে দিছে, সরণের মান দিয়ে দিছে, এবং তোমার দিয়ে দিছে থিটার মান। তখন তুমি কাজের মান বের করতে পারবা ইজিলি। ধরো তোমার বলের মান দিয়ে দিছে 2 নিউটন, সরণের মান দিয়ে দিছে হচ্ছে তোমার 5 মিটার, আর থিটার মান দিয়ে দিছে 60 ডিগ্রি। তখন তুমি শুধু মানটা বসায় উত্তরটা বের করে ফেলবা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো। এই অঙ্কটা অনেক জায়গায় অনেকবার আসছে, তাও তোমরা পারো এটা অবশ্য। এটা হলো E = P² / 2m। তো এখানে তোমার ভরবেগের মান দেওয়া থাকবে,
ভর দেওয়া থাকবে, গতিশক্তি চাবে। বুঝতে পারছো? অথবা তোমাকে ভরবেগ কি বলে, গতিশক্তি দিয়ে দিবে, ভর দিয়ে দিবে, বলবে যে ভরবেগ কত। তাহলে ভরবেগের সাথে সম্পর্কটা কিন্তু গতিশক্তির আছে, এই সূত্র দিয়ে কিন্তু অনেক অঙ্ক আমরা পাবো। আচ্ছা, এরপর একটা জিনিস দেখো যে একজন মানুষ আহ একজন মানুষ 30 সেন্টিমিটার 30 মিটার একটা উঁচু জায়গায় জায়গায় যাইতে পারে হলো তোমার 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে উঠতে পারে। তো আরেকজন মানুষ কি করে, এইটাই এই এই উচ্চতাটাই সে উঠে 60 সেকেন্ডে। তো কাজের অনুপাত কত বলো তো? একজন মানুষ 30 মিটার উচ্চতা একটা জায়গা 30 সেকেন্ডে উঠে, আরেকজন মানুষ এই মিটার জায়গাটাই মানে 30 মিটার জায়গাটাই 60 সেকেন্ডে উঠে। তাহলে কাজের অনুপাতটা কত হবে বলতে পারবা? কাজের অনুপাত 1:1, কিন্তু ক্ষমতার অনুপাত 2:1। হ্যাঁ, এই তো সাবাস। তাহলে কাজের অনুপাতটা কত হবে? একই হবে। অর্থাৎ তাদের কাজ কিন্তু একই, বাট ক্ষমতাটা কিন্তু আলাদা। ক্ষমতার হিসাব করলে আমরা তখন হবে কি, এমজিএস বাই 30, আর একটা হবে এমজিএস বাই 60, তাই না? তাহলে আমাদের কাজের অনুপাত বললে 1:1, দুজনের কাজ কিন্তু সমান, বাট ক্ষমতা কিন্তু আলাদা। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তো কোনো কিছু যদি ভূমিতে স্পর্শ করার মুহূর্ত আসে, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে ত্বরণ কত হয় কোনো বস্তুর? ভূমিতে স্পর্শ ত্বরণ কত হয়? সর্বোচ্চ। এই ত্বরণ কত হয় সর্বোচ্চ? হুম। মুহূর্তে ত্বরণ কত হয়? শূন্য হয়। কত হয়? শূন্য। ত্বরণ শূন্য হয়। তারপর তোমাদের কিন্তু বুলেটের যে অঙ্কগুলো আছে, এম ভি প্লাস এম ভি ইকাল টু 0, অর্থাৎ তোমার এই যে বড় হাতের এমটা হচ্ছে বন্দুকের ভর, এটা হলো বন্দুকের বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ, এটা হলো গুলির ভর, গুলির বেগ। তোমার চাইছে হচ্ছে তোমার বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে ভি কি হবে? মাইনাস এম ভি বাই বড় হাতের এম। অথবা চাইছে তোমার হচ্ছে গুলির গুলির বেগ চাইছে, তখন কি হবে? ভি মাইনাস এম ভি বাই ছোট হাতের এম। তাহলে কখন ভাই, কোন? হ্যাঁ বলো। মানে যে এই অঙ্কটার মধ্যে যদি পশ্চাৎ প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে, তাহলে অপশন কি মাইনাস থাকলে মাইনাস উত্তরটা দেন না প্লাসের উত্তরটা দেন? মাইনাস দিবা, মাইনাস দিবা। মাইনাস পশ্চাৎ, দিমু? হ্যাঁ। পশ্চাৎ বেগ যদি কিন্তু লেখা অপশনে থাকে তাহলে তাইলে প্লাস দিমু। পশ্চাৎ বেগ যদি চাই না, মনে করো চাইছে হচ্ছে বেগ চাইছে, শুধু বেগ চাইছে, তাহলে তুমি মাইনাস দিবা। হুম। পশ্চাৎ বেগ চাইলে তো প্লাস, মানে এটা তো তোমার উত্তর তোমার প্লাসই বের হবে, মানে যেটা বের হবে এটা তো প্লাস হয়ে যাবে। মনে করো তোমার পশ্চাৎ বেগ চাইছে, তখন তুমি কি করবা? মানে অপশনে দেওয়া আছে হচ্ছে একটা মাইনাস -20, একটা +20, তখন তুমি দেখাবা +20। বুঝছো? আর যদি ব্যাগ বলে তাইলে তো শুধু তাহলে হচ্ছে মাইনাসেরটা। মাইনাস দিতে হবে। তবে পশ্চাৎ বেগই চাইবে মূলত। তাহলে এটা একটু খেয়াল করো। ভাইয়া, যদি আমি গুলির ভর বা বেগ নির্ণয় করতাম যাই, তাহলে কি
আমি বন্দুকের ব্যাগ কি মাইনাসে দিব না প্লাসে দিব? মনে রাখবি, ভর কিন্তু মাইনাস হতে পারবে না, ভর অলওয়েজ প্লাসই হবে। বেগ মাইনাস হতে পারে, ভর প্লাসই হবে অলওয়েজ। ঠিক আছে, বেগ মাইনাস হতে পারে, বেগের মান। আর গুলির বেগ মাইনাস হয় না, গুলির বেগ তো সরাসরি চলে যায়। বন্দুকটা পিছের দিকে আসে, বন্দুকটা পিছের দিকে আসতে পারে, গুলি তো সরাসরি চলে যায়। আচ্ছা, এখন দেখো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষের প্রথমে আমাদের সূত্রগুলো একটু শিখবা, যে এফ ইকুয়াল টু কি, জি m1 m2/d², তাই না? তাহলে এখানে দেখো সম্পর্কটা কি, যে এফ এর সাথে 1/d², অর্থাৎ দূরত্ব 2 গুণ বাড়লে, বলবে যে 2 গুণ বাড়লে বল কত হবে, আর হচ্ছে 3 গুণ বাড়লে বল কত হবে। এখন এটা কিন্তু মহাকর্ষ বল। এখন তোমরা তড়িৎ বলের সাথে কিন্তু এটা প্যাচ বাজায় ফেলতে পারো। তড়িৎ বলটা কি, এফ ইকাল টু 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। ঠিক আছে, তো এটা হলো তড়িৎ বল। তাহলে দেখো, এই তোমার চার্জ দুইটা কিন্তু, ধরো বললো যে চার্জ দুইটা কি আছে, 1 মিটার দূরত্বে আছে। কত মিটার দূরত্বে? 1 মিটার দূরত্বে আছে, এবং আহ ব্যাসার্ধের মান বা দূরত্বের মান 1 মিটার। তাহলে বল কত হবে, তড়িৎ বল কত হবে? 9 × 10⁹ ঠিক আছে, কারণ এই পুরোটার মান হচ্ছে, এই পুরোটার মান কত, এইটা। এটা কোনো চার্জের ক্ষেত্রে। আর এটা হলো ভরের ক্ষেত্রে। দুইটা ভর কি আছে, 1 কেজি। 1 কেজির দুইটা ভর, 1 কেজি ভরের দুইটা বস্তু, দুইটা বস্তু কত মিটার দূরত্বে আছে, 1 মিটার দূরত্বে আছে, 1 মিটার দূরত্বে আছে। আর এখানে 1 কুলম চার্জের দুইটা বস্তু, কত কুলম, 1 কুলম চার্জের দুটো বস্তু কত মিটার দূরত্বে আছে, 1 মিটার দূরত্বে আছে। তাহলে এখানে বল কত হবে, এখানে বল হবে হচ্ছে 6.67 × 10⁻⁻, মাইনাস কত, মানটা জানি কত, 12। -11 বাটা দা। প্রশ্ন কিন্তু এখানে দুইবারই কিন্তু আসছে মেডিকেলে। তাহলে তোমাকে বলে যে 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্বে আছে, তাহলে বল কত হবে? মহাকর্ষ বলের যেটা মান, মহাকর্ষ ধ্রুবকের যে মান, এটাই হবে উত্তর। আর তড়িৎ বলের ক্ষেত্রে বলবে 1 কুলম চার্জের দুইটা মান 1 মিটার দূরত্বে আছে, তড়িৎ বল কত হবে বা বলের মান কত হবে, তখন বলবা 9 × 10⁹ কথাটা লিখে নাও, কথাটা একটু লিখে নাও, কথায় লিখে নাও। 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে থাকলে এফ ইকুয়াল টু 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি। অর্থাৎ আমাদের মহাকর্ষ ধ্রুবকের যে মানটা না, এটাই উত্তর হবে। আর 1 কুলম চার্জের দুটা বস্তু 1 মিটার দূরত্বে থাকলে এফ ইকুয়াল টু কত হবে, 9 × 10⁻⁹ নিউটন, নিউটন। এখন দেখো, এখান থেকে আমাদের কি জানতে হবে, জানতে হবে মহাকর্ষীয় ধ্রুবকের যে কণ্ঠ কি আছে না নাই। আছে ভাই। আওয়াজ কই, আওয়াজ নাই তো, আওয়াজ দিতে হবে। তাহলে জির মান, জির একক কি তাহলে এই যে এইটা, বুঝতে পারছো, মহাকর্ষ ধ্রুবক। মাত্রা কি হবে তাহলে, মাত্রাটা
মাত্রাটা হবে, আরে কি নেট সমস্যা করতেছে নাকি, m−1 t−2 l³ বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মাত্রা এবং একক, তোমাদের কিন্তু এই যে এপসাইলন নট, এইটার মাত্রা এককে ঝামেলা হয়, আর এইটার মাত্রা এককে ঝামেলা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য দুইটা ভালো মতো দেখবা, এপসাইলন নটের মাত্রা একক আর এটা। আচ্ছা, মহাকর্ষ ধ্রুবকটা আমরা দেখলাম। এখন আসো অভিকর্ষ ত্বরণ, জি ইকাল টু কি, gm/r²। তাহলে একক কি হবে এটা, মিটার/সেকেন্ড²। আর মাত্রা হবে l t−2। মান কত, মান হচ্ছে এক এক জায়গায় এক এক রকম, তাই না? যেমন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি 9.83 মিটার/সেকেন্ড²। 45 ডিগ্রি, সমুদ্রের যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে, এইখানে মান হলো আদর্শ মান। আদর্শ মানটা আমরা ধরি এখানে 9.8, মেরুতে 9.83, বিষুবীয় অঞ্চলে 9.78 সবচেয়ে কম এটা, ঢাকায় হচ্ছে 9.78, তারপরে রাজশাহীতে হচ্ছে তোমার 9.79। এগুলো একটু দেখবা। এরপরে চাঁদের মধ্যে, এই চাঁদের মধ্যে কত বলতো, চাঁদের মধ্যে হচ্ছে পৃথিবীর চেয়ে 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 কত আসে দেখো তো, 1.6 কত আসে, 1.6 মনে হয়, তাই না? আচ্ছা, তারপরে এই যে জির মানটা নির্ভর করে কার কার উপর, তিনটা বিষয়ের উপর নির্ভর করে, তাই না? নির্ভরশীলতা তিনটা, কি কি নির্ভরশীলতা, উচ্চতার ক্রিয়া, উচ্চতার উপরে, তারপরে তোমার ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণন ক্রিয়া, আর একটা কি, অক্ষাংশ। তাহলে দেখো, উচ্চতা এইচ এর মান যদি বেশি হয় মানে বাড়তে থাকে, এইচ এর মান যদি বেশি হয় বা বাড়তে থাকে, উপরে যাইতে থাকে, তাহলে জির মান কমতে থাকে, তাই না? যার কারণে আহ আমরা একটা প্রশ্ন পাই, সেটা হলো 1000 কিলোমিটার উঁচুতে জির মান কত, 7.33, এটা কিন্তু আসছিল, তাই না? এটা আসছিল মিটার/সেকেন্ড², 1000 মিটার উঁচুতে। আর মহাকাশে কত, মহাকাশে এবং ভূকেন্দ্রে, মহাকাশে এবং ভূকেন্দ্রে কত, 0 বা 0, দুই জায়গায় কিন্তু 0, মহাকাশেও 0, ভূকেন্দ্রেও 0, জির মানটা। তাহলে কোথায় কোথায় 0 এটা আমরা মনে রাখবো, যেখানে যেখানে 0 সেখানে সেখানে কি, ওজনও 0, কি হবে, ওজন 0 হবে, ওজন W = mg। তাহলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, জির মান 0। তো আমাদের কিন্তু আহ জির মানটা অনেক জায়গায় লাগে, যেমন পর্যায়কাল নির্ণয় করি না আমরা, দোলনকাল পর্যায়কাল, সেখানে লাগতে পারে। আহ তারপরে অনেক জায়গায় তো লাগে, এর মধ্যে তোমার দোলনকালে একটু বেশি লাগে। দোলনকালের যে আমরা সূত্রটা একটু দেখে নিই, সেখানে কি বলা আছে দোলনকালের মধ্যে, দোলনকালে বলা আছে T = 2π√L/g, দোলনকাল। তাহলে জির মান কমলে দোলনকাল বাড়ে, আর জির মান বাড়লে দোলনকাল কমে। এখন জির মান কোথায় কোথায় কম, অর্থাৎ জির মান কখন কমে বলো তো, যখন তুমি উপরে যাইতে থাকো, ভূপৃষ্ঠ থেকে উপরে যেতে থাকো, অথবা ভূপৃষ্ঠ থেকে নিচে যেতে থাকো, তখন কমতে থাকে। জির মান শূন্য হয় কখন, শূন্য হয় কখন, মহাকাশে এবং ভূকেন্দ্রে তখন শূন্য হয়, যার কারণে তোমার দোলনকাল হয়ে যায় অসীম। কি হয়ে যায়, অসীম। কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে কি হয়, অসীম হয়। অর্থাৎ 1 কে শূন্য দ্বারা ভাগ করলে কি হয়, অসীম।
আর কোনো কিছুকে যদি তুমি অসীম দ্বারা ভাগ করো তাহলে কি হয়? শূন্য। কারণ অসীম মানে কি? অসীম মানে হচ্ছে 1/শূন্য। তাহলে শূন্যটা উপরে চলে গেল না? তো শূন্য ইন্টু ওয়ান কত হইলো? শূন্য। তাহলে কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে হয় অসীম, আর অসীম দ্বারা ভাগ করলে হয় শূন্য। তাহলে কখন কখন জির মান কমে, কখন কখন বাড়ে? বিষুবীয় অঞ্চলে গেলে কমে, উপরে গেলে, উপরের দিকে গেলে কমে, নিচের দিকে গেলে কমে। আর বাড়ে কখন? মেরু অঞ্চলে গেলে বাড়ে, তাই না? মেরু অঞ্চলে বাড়ে। লিফট যদি উপরে উঠে, লিফট উপরে উঠলে ত্বরণ বাড়ে, তখন তোমার কি দোলন কালো বাড়বে। আর কখন কখন অসীম হবে আমরা এটা পাইলাম এখান থেকে। এখন মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে জির মান কত? 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আচ্ছা, একজন ব্যক্তি যদি, খেয়াল করো, একজন ব্যক্তি যদি আহ ভূপৃষ্ঠে 3 মিটার লাফাতে পারে, কোথায়? ভূপৃষ্ঠে। তাহলে চাঁদে, চাঁদে সে কত মিটার লাফাতে পারবে বলো তো? 18 মিটার। 18 মিটার। মানে তুমি 6 দ্বারা গুণ করবা 18 মিটার। কারণ আমরা জানি চাঁদে জির মান কত? অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের চেয়ে 6 ভাগ, ভূপৃষ্ঠের 6 ভাগের 1 ভাগ। এই জন্য আমরা যখন চাঁদে যখন লাফাবো তখন কি করব? 6 দ্বারা গুণ করে দিব। তাহলে এটা কিন্তু একটা ভালো একটা কোশ্চেন। এরপরে পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব কত এবং নিউক্লিয়াসের ঘনত্ব কত, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে, পৃথিবীর গড় ঘনত্ব 5.5 × 10⁻³ kg/m³। আর নিউক্লিয়াসেরটা কত বলো তো? 1.47 10⁻17। আচ্ছা, এখন দেখো আমাদের মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্য, এটা একটা পার্থক্য জানতে হবে, এটা একটা পড়বা। মহাকর্ষীয় বিভব আর মহাকর্ষীয় প্রাবল্য, এই একটা পার্থক্য তোমরা পড়বা। মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কত? শূন্য। সর্বোচ্চ মান কত? শূন্য। অর্থাৎ মহাকর্ষীয় বিভবটা কিন্তু ঋণাত্মক হয়। কি হয়? ঋণাত্মক। মহাকর্ষীয় বিভবের মান কত হয়? ঋণাত্মক হয়। তো প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, আর মহাকর্ষীয় বিভবটা হচ্ছে স্কেলার রাশি। এটা একটা পার্থক্য। তখন তো কই গেল রে? আচ্ছা, এবার আসো তোমার নিরেট গোলক, নিরেট গোলক এবং ফাঁপা গোলক,
এগুলো একটু দেখতে হবে যে নিরেট গোলকের মধ্যে এবং ফাঁপা গোলকের মধ্যে তোমার মহাকর্ষে বিভব, মহাকর্ষে প্রাবল্য কোনটার কত। তো নিরেট গোলকের বাইরে আর ফাঁপা গোলকের বাইরে মহাকর্ষীয় বিভব কত হবে বলো তো? -gm/r। এটাও সেম, -gm/r। ঠিক আছে। আর নিরেট গোলক এবং ফাঁপা গোলকের বাইরে মহাকর্ষে প্রাবল্য কত? মহাকর্ষে প্রাবল্য +gm/r²। আর ফাঁপা গোলকের বাইরে, ফাঁপা গোলকের ভেতরে, ফাঁপা গোলকের ভেতরে মহাকর্ষে প্রাবল্য কত? 0। এগুলো একটু পড়বা। এবার আসো ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র। ভার কেন্দ্রটা কি? ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র অর্থাৎ একটা গোলক ধরলাম অথবা একটা সামান্তরিক ধরলাম, এদের একটা নির্দিষ্ট বিন্দুতে যদি সমস্ত ভর কল্পনা করা হয়, সেটাই হচ্ছে ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র। ঠিক আছে। একটা নির্দিষ্ট বিন্দুতে একটা বস্তু সমস্ত ভরকে আমরা কল্পনা করব, সেটাই হচ্ছে ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র। তো এটা কোথায় কোথায় থাকে আমি লিখে দিছিলাম। যদি বৃত্ত হয় অথবা সুষম আংটি হয়, তখন ভার কেন্দ্র কই থাকে? জ্যামিতিক কেন্দ্রে। কই থাকে? জ্যামিতিক কেন্দ্রে। ঠিক আছে। তারপর সামান্তরিক যদি হয় তাহলে হবে কি? কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আর সুষম সিলিন্ডার হলে, সুষম সিলিন্ডার তখন হবে অক্ষের মধ্যবিন্দু। অক্ষের মধ্যবিন্দু। তাহলে এই তিনটা একটু পড়বা, প্রশ্নে কিন্তু আসে। তারপরে তোমাদের জানতে হবে মুক্তিবেগ। মুক্তিবেগটা কি? মুক্তিবেগ v √2gr। অর্থাৎ আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে পৃথিবীর মুক্তিবেগ কত, মঙ্গল গ্রহে কত, চাঁদে কত, এগুলো আসতে পারে। তো পৃথিবীর ক্ষেত্রে কত? 11.2। মঙ্গল গ্রহে 5.0। আর হচ্ছে চাঁদে হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে পৃথিবীতে 11.2, মঙ্গল গ্রহে 5, আর চাঁদে 2.4 এত কিলোমিটার পার সেকেন্ড। তো এগুলো দেখবা। এখন আসো আমাদের এই যে মুক্তিবেগ, এটার নির্ভরশীলতা জানতে হবে। নির্ভরশীলতা বলতে কোন কোন বিষয়ের উপরে সে নির্ভর করে। প্রথমত হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জির মান। অর্থাৎ জির মান কার কত, এটা একটু খেয়াল করবা। তো পৃথিবীতে কত? 9.8। চাঁদে হচ্ছে 5.0। আর মঙ্গল গ্রহে হচ্ছে তোমার কত? 1.6 এরকম। না না, সরি, চাঁদে হচ্ছে 1.6। আর আর মঙ্গল, মঙ্গল মঙ্গল গ্রহে গ্রহ। 3.8। 3.8, হ্যাঁ। হুম। মঙ্গল গ্রহে 3.8। ঠিক আছে। তো এই মানগুলো এখানে বসাবো। এটা হলো নির্ভরশীলতা একটা। আর আর মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ অথবা গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধ। আর আরেকটা বিষয় কি আছে? গ্রহ বা উপগ্রহের ভর। গ্রহ বা উপগ্রহের ভর। মনে রাখতে হবে বস্তুর ভর
অথবা ব্যক্তির ভরের ক্ষেত্রে কিন্তু এটা নির্ভরশীল না। বস্তু বা ব্যক্তির ভর হবে না, গ্রহ বা উপগ্রহের ভর। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে উপবৃত্তাকার, বৃত্তাকার, পরাবৃত্তাকার, আর অধিবৃত্তাকার কখন কি হবে? যদি মুক্তিবেগের মান ভির মানটা যদি তোমার << 7.88 হয়, তাহলে সেটা কি হবে? উপবৃত্তাকার। অথবা ভির মান যদি তোমার 7.88 থেকে 11.2 হয়, তাহলে ঠিক আছে। বৃত্তাকার কখন হবে? বৃত্তাকার এটা হবে ভির মান যদি = 7.88 হয়। পরাবৃত্তাকার কখন হবে? ভির মান যদি << 11.2 হয়। আর অধিবৃত্তাকার কখন হবে? যদি ভির মানটা =11.2 হয়। তাহলে আমাদের এই মানগুলো মনে রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, যে কখন ভূবৃত্তাকার হয়, কখন বৃত্তাকার হয়, কখন পরাবৃত্তাকার হয়, আর কখন অধিবৃত্তাকার হয়। এগুলো কিন্তু সবগুলো কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু তোমার মিটার পার সেকেন্ড বলা যাবে না, এটা বললে হবে না। আচ্ছা, তারপরে তোমাদের যে উপগ্রহগুলো আছে, আহ কৃত্রিম উপগ্রহ, তারপর ভূস্থির উপগ্রহ, পার্কিং কক্ষপথ, এইগুলো আছে না, এগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ, মুখস্থ বিষয়গুলা। পার্কিং কক্ষপথের পর্যায়কাল কত? 24 ঘন্টা। তারপর ভূস্থির উপগ্রহের উচ্চতা কত? 3.6 × 10⁴ কিলোমিটার, অর্থাৎ তোমার 3600 না 36,000 মিটার। তারপরে তোমার বেগ কত? 3.08 কিলোমিটার। 36 কিলোমিটার হবে। কোনটা? 3.6 × 10⁴ কিলোমিটার লিখছি, হ্যাঁ। আর হুম। এখানে হলো কিলোমিটার, ঠিকই তো? ও হ্যাঁ, ঠিকই তো আছে, কিলোমিটার। তারপরে হচ্ছে তোমার পোলার উপগ্রহ আছে না, পোলার উপগ্রহ, এটার আবর্তন কাল কত? 110 মিনিট। হুম। আচ্ছা, এখন দেখো, যদি হচ্ছে আর পৃথিবীর ব্যাসার্ধ হয়, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জির মান 0 হবে? অথবা কত গভীরতায় জির মান 0 হবে? যদি তুমি ব্যাসার্ধকে অর্ধেক করো, উত্তর কি হবে? ব্যাসার্ধকে অর্ধেক করলে, পৃথিবী ব্যাসার্ধকে অর্ধেক করলে জির মান 0 হবে, গভীরতায় উচ্চতায়, অর্থাৎ কত গভীরতায়। তাহলে ডি হবে কি হবে? r/2। আর কত উচ্চতায়? h = r/2। অর্থাৎ 6400-কে তুমি যদি অর্ধেক করো, তাহলে যেটা উত্তর সেটাই। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন করা হয় যে কত গভীরতায় জির মান
1/4 অংশ হবে, 4 অংশ হবে। 1/4 অংশ, তাহলে তখন কি হবে? ডি ইকুয়াল টু n-1/n তখন হবে হচ্ছে এন এর মান বসাবো 4, তাহলে 4-1/4 আর এর মান কত? 6400। মান বসাই দিলে উত্তর বের হয়ে যাবে। তাহলে উত্তর কত হয় বের করবা? তাহলে 3/4, 3/4 × 6400 কাটাকাটি করলে কত হয়? 1600, মানে 48 হবে। উত্তর কত হবে? 4800। বুঝতে পারছো? খেয়াল করো অঙ্কটা। ভাইয়া আমার একটা প্যাচ লাগতেছে। বলো। আগের অঙ্কটাতে ছিল যে কত উচ্চতায় জি এর মান শূন্য হবে, তখন আমরা 4400 দুই দা ভাগ করছি, মানে হুম। প্রায় 3200 কিলোমিটার। হুম। কিন্তু কইছে জি এর মান 1/4 হবে, এটা মানে আবার 48, মানে 1/4 হবে, 1/4। 1/4। হুম। 1/4 হলে কি এটা আরো মানে 3200 নিচে থাকার কথা না? 32 বল, 1/4 মানে কি বলতো? এক যে জির মান কত? 9.8 না? 9.8/4। হ্যাঁ। আমি বলতেছি আগের প্রশ্নটা ছিল যে জি মানে কত উচ্চতায় জি এর মান শূন্য হবে, হুম। তখন উত্তর বাইরেছে 3200 কিলোমিটার। হুম। এখন পেয়েছি যে জি এর মান কত উচ্চতায় 9.8-এর 4/1 হবে, তখন হুম। হচ্ছে 4800 কিলোমিটার। মানে কেমন জানি অসামঞ্জস্য হয়ে গেছে না এটা? কত গভীরতায় জির মান 1/4 অংশ? মানে তোর জির মান কত বলছে? 4000। হ্যাঁ, দাঁড়া, কত অভ্যন্তরে? দাঁড়া। ও দাঁড়া দাঁড়া, প্রশ্নটা তাহলে ভুল হয়েছে। আমি শূন্য হবে বলছি না আগের প্রশ্নটা? দাঁড়া দাঁড়া, আহ, অর্ধেক প্রশ্নটা এখানে ছিল 1/4। ও এখানে হবে কি জানোস? প্রশ্নটা আমি ভুল তুলছি। প্রশ্নটা ছিল হচ্ছে কত গভীরতায় জির মান অর্ধেক হবে, বুঝছস? প্রশ্নটা ছিল এইটা। তখন হবে R/2। ঠিকই আছে।
কত গভীরতায় জির মান অর্ধেক হবে বলছে, r/2। আর কত উচ্চতায় জির মান শূন্য হবে, জির মান শূন্য হবে, তখনও হবে r/2। দুটার উত্তরটা কি দেখিস? এটা ছিল। হুম। তাহলে কত গভীরতা জির মান শূন্য হবে, উচ্চতা, গভীরতা। বলছে যে কত গভীরতা জির মান অর্ধেক হবে, r/2। আর কত উচ্চতায় জির মান শূন্য হবে, দুইটার উত্তর r/2। ঠিক আছে। আর জির মান 1/4 হবে কখন? আমরা এই সূত্রটা প্রয়োগ করব তখন। এবার ঠিক আছে তো নাকি? হুম। ঠিক আছে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে গভীরতা যদি তোমার 3200 হয়, তাহলে জির মানটা অর্ধেক হবে, গভীরতা গভীরতা। ঠিক আছে। আর উচ্চতা যদি তোমার 3200 হয়, তাহলে জির মান শূন্য হবে। তাহলে উচ্চতার ক্ষেত্রে জির মান শূন্য হয় কখন? 3200, মানে r/2। হুম। আর 1000 কিলোমিটার উচ্চতায়, প্রশ্নটা না দেখেই লিখছি তো, ওই জন্য আর কি ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা কি, যে কত উচ্চতায়, এটা কিন্তু উচ্চতা, নট গভীরতা, হ্যাঁ, কত উচ্চতায় জির মান 1/8 হবে, তখন আমরা ইউজ করবো কোন সূত্র? h √n - 1 * r। অর্থাৎ এখানে n এর মান বসাবো 8 -1 * r। তখন যেটা উত্তর হবে সেটাই। তাহলে উচ্চতা আর গভীরতা দুইটা কিন্তু ভিন্ন বিষয়। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার, যদি বলতো যে, এই প্রশ্নটা ইসাক স্যারের বইয়ে আছে, যে কত উচ্চতায় জির মান 1/64 অংশ হবে, পৃথিবীর তুলনায় এত অংশ হবে, তখন আমরা কি করব? 64 √64 - 1 তাহলে উত্তর কত হয়? 8 - 1 * r। তাহলে হয় হলো 7r। ইসাক স্যারের বইয়ের প্রশ্ন এগুলা, যেগুলো করাইলাম। এরপরে দেখ, আরেকটা জিনিস দেখাই। আহ এটা বের করতে দেখি। তপন স্যারের বইয়ের কোশ্চেন এটা। তপন স্যারের, ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়, কত গভীরতায় জির মান ভূপৃষ্ঠের জির মানের 1/3 হবে? বের করতো।
কত হয়েছে? তাহলে আমরা কি সূত্র ইউজ করবো? ওই যে আগেরটা, ডি ইকুয়াল টু 3 - 1/3 ইন্টু আর। তাহলে 2/3 ইন্টু আর, এটাই উত্তর। বুঝতে পারছো? 4265। হ্যাঁ। তো তোমাদের একটা প্রশ্ন আছে না, যে কোনো একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে, কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ? এরকম একটা প্রশ্ন আছে না? তো এই প্রশ্নটা দেখো, বলছে কি, কোনো একটা গ্রহের ব্যাসার্ধ, কোনো একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা জানি যে মুক্তিবেগের সূত্রটা কি, √2 g আর, তাই না? তাহলে বলছে কি, কোনো একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে কি হবে? √2 g r/2, তাই না? এবং গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ মানে জির মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, অর্থাৎ এটার মান কত? 4 গুণ। তাহলে 2 × 4g × r/2। তাহলে কাটাকাটি করলে কত হয়? এখানে হয় 2। তাহলে এই √2টাকে আমরা আলাদা করে নিলাম, ইন্টু √2 g r। তাহলে কত গুণ হইলো বলো তো? √2 গুণ। এটাই উত্তর। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কোশ্চেন দিচ্ছি না, প্র্যাকটিসের জন্য এই কোশ্চেনটা, কিন্তু এই কোশ্চেনটা আছে ওইটার মধ্যে, আমরা দেখবা এই প্রশ্নটা। তাহলে মান বসায় শুধু আমরা জাস্ট এতটুকু আলাদা করে ফেলবো। উম, আচ্ছা, তারপরে তোমাদের কেপলারের সূত্র আছে না 3টা? ক্ষেত্রফলের সূত্র, তারপরে পর্যায়কালের সূত্র। একটা সূত্র দিয়ে অঙ্ক আসে, সেটা কি, T/T1, মানে তৃতীয় সূত্র যেটা, ইকুয়াল টু √r1³ / r2³। তাহলে এখানে তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিবে, একটা দিবে আর, আর একটা দিবে 4r। এরকম একটা অঙ্ক আছে। তো তোমার কি হবে, পর্যায়কালের অনুপাতটা কত হবে? T1/T2 ইকুয়াল টু, এখানে একটা r³ এটা তোমার শুধু আর, মানে r³, এটাকে আমরা 1 ধরলাম, ঠিক আছে, /4 তাহলে কত হয়? 1/64 ইকুয়াল টু 1/8। তাহলে 1:8, উত্তর কত হবে? 1:8। চাইছে হলো পর্যায়কালের অনুপাত, একটা হলো আর, একটা হলো 4r, ব্যাসার্ধের কক্ষপথ। তারপরে দেখো যে একজন আহ, বস্তুর, পৃথিবীতে হচ্ছে ভর 50 কেজি, চাঁদে ভর কত? চাঁদেও কিন্তু একই ভর হবে, বাট ওজনটা কিন্তু আলাদা হবে, তাই না? ওজনের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা দেখব। তো এরকম একটা অঙ্ক, মনে করো লিফট নিচে নামতেছে। লিফট কি করতেছে? নিচে নামতেছে কত মিটার পার সেকেন্ড ত্বরণে? 1 মিটার পার সেকেন্ড ত্বরণে লিফটটা নিচে নামতেছে। এরকম একটা প্রশ্ন তোমাদের প্র্যাকটিসে আছে, দেখবা যে প্রশ্নগুলা দিছি। তো একজন ব্যক্তির ওজন যদি 65 কেজি হয়, তাহলে সে কত বল অনুভব করবে? তাহলে 65 কেজি তোমার কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। তাহলে ওজন কত? mg। তাহলে কি হবে? mg - a। নিচে নামতেছে না? নিচে নামতেছে। তাহলে কত হবে? 65 × 9.8 - 1। তাহলে এখানে কত আসে? 65 × 8.8। তো যেটা উত্তর আসবে সেটা। আর যদি বলতো যে উপরে উঠতেছে, কি করতেছে? উপরে উঠতেছে, তখন কি হবে বলতো? ডাব্লিউ ইকুয়াল টু mg + a, উপরে উঠলে।
এটা হলো উপরে উঠলে। তাহলে এম এর মান 65 কেজি আর জি এর মান 9.8 প্লাস 1, তাহলে 65 × 10.8, এইটা হবে তখন উপরে উঠলে। আচ্ছা, এই প্রশ্নটা উত্তর বলো তো দেখি, তন্তু আসস, জি ভাই আছে। বলতো। একই কক্ষপথে আবর্তনরত দুটা উপগ্রহের একটার ভর অন্যটার দ্বিগুণ হইলে ভারী উপগ্রহটার আবর্তনকাল অন্যটার কত গুণ হবে? সেমই তো। সেম হবে মানে ভরের উপর কিন্তু নির্ভর আবর্তন করে না। নির্ভর করবে না। তাহলে এটা একটা মনে রাখবো আমরা। তাহলে আমরা এই মহাকর্ষ বিকর্ষের যে অঙ্কগুলো আছে আশা করি পারবো, যেগুলো শর্টকাট শিখাই দিলাম। আহ তবে ইসাক স্যারের বই আর একটা কোশ্চেন আছে, সেটা শর্টকাট হয়তো তো জানো কিনা আমি জানি না ঠিক মতো। এটা হলো কি, ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে গেলে, কত উঁচুতে গেলে সেখানকার সেখানকার আহ জির মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, এগুলো কিন্তু ভার্সিটি তো লাগবে তোমাদের, ঠিক আছে? মেডিকেলের জন্য না, একটু ভার্সিটি তো লাগবে শর্টকাট গুলা। অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে। এখন এখানে কি বলছে বলো তো? 1% মানে পার্সেন্টেজ, এরকম বলছে তাই না? 1% বলছে না, পার্সেন্টেজের কথা বলছে। তাহলে এরকম আসলে কি করবা? তখন আমরা এই সূত্রটা ইউজ করব। পার্সেন্টেজ থাকলে আমরা এইটা ইউজ করব। কি জানিস ছিল? H = 10 - √x/√x ইন্টু আর। এখানে তুমি কি করবা? এই এক্স এর মানটা কত বসাবা? 1% বলছে, তাহলে 1 বসাবা। √1/√1 ইন্টু আর। এখন যেটা উত্তর আসবে সেটাই। তাহলে পার্সেন্টেজ, এখানে যদি বলতো 2%, তাহলে এক্স এর মান বসাইতাম 2। ভাত খাবা না? করে গরম করে রেখে দেবো কালকের মতো। রেখে দাও। হুম, রেখে দাও। ভাই যে আরেকটা প্রশ্ন আছে না, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান যে 1/64 হয়, হুম। এটা যদি আমার পার্সেন্ট বলে 1/64 না বললে, মানে 1/8 না দিয়ে যদি পার্সেন্ট বলে তাইলে? না, এরকম পার্সেন্ট বলবে না। পার্সেন্ট বললে এইভাবেই বলবে। 1/64 এইভাবে বলবে না তো, এরকম সম্ভাবনা নাই বলার। না, 1/64 এটা তো একটা মানে হুম। 1/8 যেমন না মানটা। এখন ওয়ান বাই আমি বলেছি চৌষট্টি শুধু পার্সেন্টেজে থাকে। পার্সেন্টেজে কিভাবে থাকবে? 0.64। হুম হুম হুম। 0.64 থাকলে তাহলে এখানে যদি 0.64 বসাই দিবি, তাহলে 0.64 বসাই দিবে এখানে এক্স এর মানটা 0.64। এটাকে রুট করলে কত হয়? 0.8 নাকি? হুম, দেখ কত হয়। √0.64, তাহলে 0.8 হয় উত্তর এখানে। তখন আমাদের
10 - 0.8 বাই 0.8 ইন্টু আর হয়ে গেল। পার্সেন্টেজ থাকলে আমরা এই নিয়মে করব, আর ভগ্নাংশ থাকলে আমরা আগের নিয়মে করব। আচ্ছা, এরপরে তো আজকে যে ফিজিক্স পরীক্ষাটা আছে, 7টা অধ্যায়, 1 থেকে 7, এটা কালকে সকালে হবে, মানে এখন থেকে আজকের পরীক্ষাগুলো কালকে সকালে হবে, এরকম সকাল 10টা 11টার দিকে। তো যখন কোশ্চেন দিব তখন এক্সাম দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমাদের আর একটা ক্লাস নিলে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ। কালকে একটা ক্লাস নিব, ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। তারপর আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার শুরু করব, জৈব যৌগ যেগুলো আছে সেগুলা, পরিবেশ রসায়ন। ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো।